আপনারা যদি বাড়িতেই খুব সহজভাবে এইরকম মিষ্টি দই, লাল মিষ্টি দই বানিয়ে নিতে পারেন, তাহলে দোকান থেকে কিনে আনার আর কোনো প্রয়োজন নেই। এই দইটি বানানো খুবই সহজ এবং দইটি কিভাবে বানালে একদম পারফেক্ট দোকানের মতো হয় তার জন্য থাকবে অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স। আর দইটি সঠিকভাবে বসানোর যে পদ্ধতিটা আছে সেটাও আজকে আমি একদম দোকানের মতোই দেখিয়ে দেবো। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদের মনে দই বসানো নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো পারফেক্টভাবে আমুল দুধের মিষ্টি দই, লাল দই তৈরি। সবার প্রথমে দই তৈরির জন্য এখানে জলটিকে মাপ করে নিয়ে নিতে হবে। একটা কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি 1 কেজির মতো, যেটা লিটার হিসাবে যদি আপনারা ধরেন তাহলে 1 লিটার 100 ml এর মতো। এবার এখানে আমি আমুল দুধ দিয়ে দইটা তৈরি করব। এখানে আমি আমুল দুধ দিয়েছি 200 গ্রামের মতো। এটা আমি ভালো করে ওজন করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি। কুসুম কুসুম জলের মধ্যে কিন্তু আমি এটা গুলে নেব। আঙুল দিয়ে দেখে নিলাম কুসুম কুসুম আছে। এবার এখানে আমি অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা যদি আমুল দুধ না যান তাহলে কিন্তু যে কোনো পাউডার দুধ ইউজ করে কিন্তু এটা বসাতে পারবেন। আর এখানে ভালো করে যদি গুলে যায় সেটি দেখার জন্য ডাবু করে তুললেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এখানে একটা ছোট টিপস আছে, দেখুন এখানে আমি 200 গ্রাম যে চিনিটা নিয়ে রেখেছি তার থেকে আমি 4 চামচ চিনি প্রথমেই কিন্তু এই দুধটার সাথে আমি দিয়ে তারপরে কিন্তু দুধটাকে আমি ফোটাবো। কারণ এই চিনিটা দিয়ে দিলে দুধটা, যেহেতু পাউডার দুধ, এটি কড়ার গায়ে বা কড়ার তলার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না, যেটা সাধারণত দোকানের প্রসেসই হয়ে থাকে। আমরাও কিন্তু দোকানে যখন দই করি তখন কিন্তু প্রথমে আমরা এরকম একটু অল্প চিনি দিয়ে দিই, যাতে কড়ার মধ্যে সহজেই আর ধরে না যায়। এবার এখানে আমরা এক্সট্রা ফ্লেভারের জন্য আমরা ছোটো এলাচ দিয়ে দিয়েছি। ছোটো এলাচের মুখগুলো অবশ্যই একটু ফাটিয়ে নিতে হবে। তারপর এটিকে একদম লো টু মিডিয়াম রেখে, গ্যাসটিকে একদম লো টু মিডিয়াম রেখে 5 মিনিট অন্তত এইভাবেই কিন্তু ফোটাতে হবে, খুব জোরে ফোটালে হবে না। আর এখানে যে আমি 200 গ্রাম চিনি নিয়ে রেখেছিলাম তার থেকে আমি 4 চামচ এখানে ইউজ করেছি। আর বাকি চিনিটা আমি এবারে এই 5 মিনিট পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি। দেখুন দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছিল, তারপরে চিনিটা দেওয়ার পর অনেকটা কিন্তু পাতলা পাতলা লাগছে। তাহলে এটিকে আগে ভালো করে খুন্তি করে একটু ভালো করে গলিয়ে দিতে হবে। নেওয়ার পর এটিকেও 5 মিনিট ধরে একদম লো টু মিডিয়াম গ্যাসের ফ্লেমটি রেখে এইভাবে আস্তে আস্তে ফোটাতে হবে। কখনোই আপনারা খুব জোরে দুধটি ফোটাবেন না, তাহলে কিন্তু দুধটা সহজেই গাঢ় হয়ে যাবে। এখানে আমি বলে রাখি, দেখুন আপনারা যখন দেখবেন 4 থেকে 5 মিনিট হয়ে গেছে চিনি দিয়ে দুধটা ফোটানোর পর, তখন কিন্তু সঙ্গে সঙ্গে অফ করে দেবেন। আর কিন্তু এখানে দুধটা ফোটানোর কোনো দরকার নেই। এবারে দুধটিকে একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তাহলে এখানে বলে রাখি, দুধটিকে এইভাবে ডাবু করে আপনারা তুলবেন, কারণ এই দুধটিকে যত তোলা আবার করবেন, যত ফেনার সৃষ্টি হবে, তখন কিন্তু দইয়ের ওপরে যে ক্রিমটা হয় সেই ক্রিমটা তৈরি হতে খুব সুবিধা হয়। তাহলে এটিকে আমি কড়া থেকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কারণ ওই কড়াটির মধ্যেই কিন্তু আমি চিনির ক্যারামেলটা তৈরি করবো, যেটি দইটিকে লাল করার জন্য। এখানে আমি 50 গ্রামের মতো চিনি ক্যারামেল তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি। এবারে কড়াতে ডাইরেক্ট শুধু চিনিটাই দিয়েছি, এতে কোনো জল বা কোনো কিছু আমি ইউজ করিনি। তাহলে এটিকে যদি আমরা লো টু মিডিয়াম গ্যাসের ফ্লেমটিকে রেখে আস্তে আস্তে যদি আমরা খুন্তি করে এইভাবে নাড়ি, তাহলেই দেখবেন যে এই ক্যারামেলটা একদম সুন্দরভাবে পারফেক্টভাবে চিনিটা গলে যে ক্যারামেলটা তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে একটা টিপস আছে, দেখুন যখন দেখবেন এই ক্যারামেলটা ওপর দিকে একটু হালকা ফেনার, লাল লাল ফেনার আকারে সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে অফ করে দেবেন। কারণ এই ক্যারামেলটা একদম পারফেক্টভাবে ফেনাটি এসে গেলেই কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এরপরে যদি আপনারা বেশি কুক করে ফেলেন তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে এখানে যখনই ক্যারামেলটা রেডি হয়ে যাবে, অল্প পরিমাণে দুধ দিয়ে এটিকে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর বাকি দুধটা এইভাবে ওই ক্যারামেলটির সঙ্গে মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন এইরকম কালারটি কিন্তু এসে যাবে। তো আপনারা এখানে বলে রাখি, আপনারা যদি কালারটি না করতে চান তাহলে কিন্তু এই ক্যারামেলটি তৈরি করার কোনো প্রয়োজন নেই বা দুধটি লাল করার কোনো প্রয়োজন নেই। এবার এখানে দুধটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ ফেটিয়ে নিলে ওপরে একটা দেখুন ফেনার সৃষ্টি হচ্ছে। এই ফেনাটিকে কিন্তু এই দই তৈরির বা দইয়ের ওপরে যে একটা ক্রিম থাকে, দেখুন ক্রিম, এই ক্রিমটা হতে সাহায্য করবে। তাহলে এখানে আপনাদের দই তৈরির প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। এবারে এখানে আমরা দইটা বসিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাপগুলো আমি সাজিয়ে নিচ্ছি। তো এখানে আমি বলে রাখি, অতি অবশ্যই যেখানে দইটা বসাবেন তার তলায় অবশ্যই একটা গরম জাতীয় কাপড় বা কম্বল জাতীয় কাপড় আপনারা অবশ্যই ইউজ করবেন, কারণ এটিকে 6 ঘন্টা ধরে গরম রাখতে হবে।
এবার এখানে দুধটিকে আমি আঙুলে করে দেখব যে কতটা এখানে গরম আছে। এখানে আমি দেখলাম যে খুব গরম আছে, তাই এখানে আরেকটু আমি ঠান্ডা করে নেবো। এইরকম ফাটিয়ে ফাটিয়ে আমরা ঠান্ডা করে নিচ্ছি। এবার এখানে সাজাটি ইউজ করব, যে দইয়ের সাজা বলতে দই বীজ যেটা বলা হয়। এই সাজাটি আমরা সাধারণত দোকান থেকে যে মিষ্টি দই পাওয়া যায় সেটি ইউজ করতে পারেন, বা টক দই মিষ্টি দই পাইল করে ইউজ করতে পারেন। এখানে আমি 100 গ্রাম দই কিন্তু এই দই বসানোর জন্য ইউজ করব। আর এখানে দেখুন আমি যে ফেনাটি সৃষ্টি করে রেখেছিলাম দইয়ের ভেতরে, ওই ফেনাটি আমি অল্প করে নিয়েছি। নিয়ে বাকি যে 100 গ্রাম আমি যে দইটি কিনে এনেছিলাম দোকান থেকে, সেই মিষ্টি দইটা কিন্তু ওই দুধের সাথে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। কারণ ওই দইটাই কিন্তু দিলে তবে কিন্তু দইটা বসবে, কারণ ওটা হচ্ছে দইয়ের সাজা বলা হয়, বা দই বীজও বলা যেতে পারে। আপনারা চাইলে এখানে 50 গ্রাম টক দই, 50 গ্রাম মিষ্টি দই ইউজ করে সাজাটা তৈরি করে নিতে পারেন। এবার এখানে আমরা আঙুল দিয়ে দেখবো, আঙুলটা যতক্ষণ দেখবো আমরা দুধের মধ্যে ডুবিয়ে রাখা যাচ্ছে, তার মানে জানবো যে দুধটা আমাদের হাত ছোঁয়া গরম অবস্থায় কিন্তু রাখতে হবে। খুব গরমে দিলেও হবে না, বা খুব ঠান্ডা হয়ে গেলেও কিন্তু হবে না। হাত ছোঁয়া গরম অবস্থাতে কিন্তু দুধটাকে রাখতে হবে, আর ওই অবস্থাতেই কিন্তু দুধের মধ্যে ওই সাজাটিকে ইউজ করতে হবে। তাহলে বন্ধুরা, এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দুধটি হাত ছোঁয়া গরম অবস্থায় থাকবে। আর এখানে 100 গ্রামের মতো আমি সাজা দিয়েছি, যেটা মিষ্টি দই বা টক দই যে কোনো কিছুই সাজা ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। এবারে এটি দিয়ে দেওয়ার পর ভালো করে দুধটিকে একটু গুলিয়ে নিতে হবে, যাতে এই সাজাটা এই দুধের মধ্যে সমানভাবে মিশে যায়। তারপরে আমি যে কাপগুলো সাজিয়ে রেখেছি সেই কাপগুলোর মধ্যে এই দুধটাকে ভালো করে আমরা দিয়ে দেবো। দিয়ে সমান করে আমরা, এখানে দেখুন 3টে 250 গ্রামের কাপ আছে, আর 6টা কিন্তু 100 গ্রামের কাপ আছে। 5টা আমি দিয়ে রেখেছি, যদি লাগে আবার একটা দেবো। তাহলে এখানে কতগুলো দই হচ্ছে আপনারা নিশ্চয়ই ভালো করে ক্যালকুলেট করে দেখে নিন। এই দইটা তৈরি করলে আপনাদের নিশ্চয়ই বাড়িতে লাভ হবে, লস কিন্তু হবে না, খরচও কিন্তু কম। তো এইভাবে করে নেওয়ার পর এখানে আমি অবশ্যই বলে রাখবো, তলাতে অবশ্যই কিন্তু একটা কম্বল জাতীয় গরম জাতীয় কিছু দেবেন, তারপর কিন্তু দইটা বসাবেন। তাহলে এখানে দইটা বসানোর জন্য সবথেকে যেটা ভুল হয়, যে দইটাকে ভালো করে চাপা দেওয়া হয় না, যাতে গরম রাখাটা অবশ্যই দরকার। এখানে আমি গরম রাখার জন্য যে এখানে আমি যে বস্তাগুলো থাকে সেগুলো ইউজ করছি। আপনাদের বাড়িতে যদি কাপড় থাকে বা কম্বল জাতীয় কিছু থাকে সেগুলো দিয়ে আপনারা করে নিতে হবে। এখানে কিন্তু পুরোটা এয়ার টাইট করে দিতে হবে, পুরো পলিথিন দিয়ে দিয়েছি। এবারে এখানে গরম জাতীয় 3টে কি 4টে কম্বল দিয়ে দিলে বা বস্তা দিয়ে ভালো করে ওপরটা মুড়ে দিতে হবে, যাতে 6 ঘন্টা যেন এই গরমটা কিন্তু ধরে থাকতে সাহায্য করে। 6 ঘন্টা পরে কিন্তু আমরা দইটাকে খুলবো। তো এখানে আমি ভালো করে এয়ার টাইট করে দিচ্ছি, যাতে 6 ঘন্টা ভাবে এইভাবেই থাকে। তাহলে 6 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি কিন্তু দইটা খুলছি। তার মাঝে কিন্তু আপনারা দেখে নিতে পারেন দইটা হয়েছে কিনা। তো এখানে আমি দেখিনি, একদম 6 ঘন্টা হয়ে যাওয়ার পর, গ্রীষ্মকালে 6 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি কিন্তু দেখছি। দেখুন, আমি জানি এখানে আমি সব কিছু পারফেক্টভাবে করে নিয়েছি, তাই দই আমার একদম পারফেক্টভাবেই হবে। প্রফেশনালি আমি যেটা করি সেটাই হবে। তো দেখুন এখানে দইটা আমি যে বসিয়েছি কতটা টাইট হয়েছে, যে এখন কিন্তু গরম আছে, এই গরম অবস্থাতেই কিন্তু দইটা এত টাইট। তাহলে ফ্রিজে রাখার পর এই দইটা কতটা শক্ত হবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে এই রকমভাবে যদি আপনারা দই বসাতে চান, তাহলে আমার যে দই বসানোর যে প্রসেসটা আপনারা ফলো করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি অসুবিধা হয় তখন আমাকে কমেন্ট করুন। আশা করি এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের দই একদম পারফেক্টভাবেই বসবে। তা দেখুন এখানে দইটা কতটা শক্ত হয়েছে। আমি চামচে করে যখন তুলছি দইটা কিন্তু চামচের গায়ে লেগে যাচ্ছে না, একদম সন্দেশের মতো পিস আকারে হয়ে তারপরে কিন্তু উঠছে। তাহলে বন্ধুরা, এই প্রসেসটা বা দই বসানোর প্রসেসটা বুঝতে আপনাদের কোনোরকম কোনো অসুবিধা হয়নি। আর আশা করি এই ছোটো ছোটো ইনফরমেশন বা ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনাদের দই একদম পারফেক্টভাবে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।